আজকে ডিসেম্বরের 6 তারিখ হোক বা 7 তারিখ হোক, যদি শেখ হাসিনা পৌঁছন, তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত হবে সেই লাখো লাখো জনতার উপরে গুলি চালাবেন। ফলে সেই সিদ্ধান্তটা এখন আর্মির টেবিলে। 5 মাস সময়, এর মধ্যে কি ঘটবে, এর মধ্যে দেশে কি ঘটবে, আন্তর্জাতিক স্তরে কি ঘটবে, অনেক কিছু দেখার বিষয় আছে। শুনলাম যে আপনাদের ওখানকার কিছু সিনিয়র সাংবাদিক তারা প্রশ্ন করেছেন শেখ হাসিনা কি আদৌ জীবিত আছেন কিনা, বা আসলে তিনি জীবিত নন। এটা তো ভারত সরকারের প্রতি বড় ধরনের একটা লাঞ্ছনা। তিনি অতিথি, তিনি ভারত সরকারের অতিথি, যাতে তার জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন 1 ঘন্টা ব্যাপী টেলিফোনে। এর আগে সম্ভবত আপনার সাথেও কথা বলেছেন টেলিফোনে, এবং আপনি নিজেও বলছিলেন যে তিনি খুব দ্রুত ভিডিও কনফারেন্স আসবে, প্রকাশ্যে আসবেন। কেন তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছেন না, এই প্রশ্ন এখন বাংলাদেশ থেকে অনেকেই তুলছেন। দেখুন, অনেক বিষয় তো নিশ্চিতভাবে তিনি হয়তো পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিয়েছেন তার রণনীতি, কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার মত প্রকাশ করবেন। প্রথমে অডিওতে বলছিলেন, প্রথমে ইমেল মারফত তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, তারপরে তিনি অডিওতে দেওয়া শুরু করেছেন। কারণ বহু সাংবাদিক তারা এখন জানতে চাইছেন যে প্রকৃতপক্ষেই শেখ হাসিনা যদি অডিওতে, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় শর্ত হলো যে তারা কোনো ইমেল ইন্টারভিউ ছাপেন না। তারা যিনি ইন্টারভিউ দিচ্ছেন তার সঙ্গে তারা কথা বলে নিশ্চিত হতে চান, তবেই তারা ছাপতে পারে। যে কারণে একবার ব্লুমবার্গ তার কোনো ইন্টারভিউ ছাপেনি, কিন্তু আমি শুনেছি ব্লুমবার্গও তার ইন্টারভিউ নিয়েছে, এবং সেটা অডিওতেই ইন্টারভিউটা হয়েছে। স্বাভাবিক, যারা প্রশ্ন করছেন বা যাদের মনের মধ্যে প্রশ্ন, নিশ্চয়ই ভিডিও করার ক্ষেত্রে একটা সমস্যা থাকে যে আজকালকার দিনে ভিডিও ট্র্যাকিং খুব সহজেই করা যায়, লোকেশনটা জানা যায়। হয়তো সেই নিরাপত্তার কারণে তিনি করছেন না, কিন্তু আমি জানি উনি বলেছেন যে ক্রমশই ধীরে ধীরে তিনি প্রকাশ্যে আসবেন এবং প্রকাশ্যে ভিডিও মারফত ইন্টারভিউ দিতে পারেন। আমি বলছি না সেটা কবে দেবেন। আমার মনে হয় তিনি যখন ঘোষণা করছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, হয়তো তার আগেই সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন এবং তিনি হয়তো ঘোষণা করবেন। এই প্রসঙ্গেই বলে রাখা ভালো যে আমি শুনলাম যে আপনাদের ওখানকার কিছু সিনিয়র সাংবাদিক তারা প্রশ্ন করেছেন শেখ হাসিনা কি আদৌ জীবিত আছেন কিনা। এবং এই সিনিয়র সাংবাদিকদের কাছে হাস্যকর প্রশ্ন, তার কারণ হচ্ছে যে ভারত সরকারের তিনি অতিথি হিসেবে রয়েছেন, এটা তার নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, তার শারীরিক সুস্থতা সবটাই দেখভাল করছেন ভারত সরকার। আমার মনে হয় তারা এই প্রশ্নগুলো ঢাকায় যে হাই কমিশন আছে সেখানে প্রশ্ন করলেই জবাব পেয়ে যাবে, এতদূর দিল্লি পর্যন্ত আসার প্রয়োজন নেই। এবং ওখানে বাংলা ভাষায় কথা বলতে পারেন হাই কমিশনার আছেন, তিনি জবাব দিয়ে দেবেন শেখ হাসিনার বর্তমান অবস্থান বা বর্তমান পরিস্থিতি কি। দ্বিতীয়ত, যে রয়টারের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে দেখুন 3 জনের বাইলাইন আছে, কিন্তু একজনের নয়। একজন হয়তো কলকাতা ভিত্তিক সাংবাদিক, আর একজন ঢাকা ভিত্তিক সাংবাদিক, আর একজন লন্ডনের তাদের মূল অফিসের তার একজন, তিনি এডিট করেছেন ইন্টারভিউটা, তারও নাম দেওয়া আছে ইন্টারভিউ নিচে। ফলে এদের 3জনকে তো খুব সহজেই তারা যোগাযোগ করতে পারেন, তাদের কাছেই জেনে নিতে পারেন। মানে এটা অন্য মাধ্যমে প্রশ্ন না করে যিনি ইন্টারভিউ নিয়েছেন তার সঙ্গে বা ঢাকায় একটা রয়টার্স এর অফিস আছে, ফলে সেখানেও তারা জিজ্ঞেস করলে তাদের এই সন্দেহ নিরসন হবে। এখন এটা থেকে বোঝা যায় একটা জিনিস, এই সমস্ত সাংবাদিক শেখ হাসিনা সম্পর্কে খুবই তারা বিব্রত বোধ করছেন। সরকার পক্ষ কিছু বলছেন না, কিন্তু সরকারের হয়ে তারা তাদের সরকারের উদ্বেগ তারা প্রকাশ করছেন, শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, সোজা কথা। আপনি যখন প্রশ্ন করে তুললেন, হ্যাঁ, এরকম অনেকেই বলছেন যে তিনি কি আদৌ বেঁচে আছেন কিনা, তিনি কেন প্রকাশ্যে আসছেন না, কেন তাকে ইমেইলে ইন্টারভিউ দিতে হচ্ছে, কেন টেলিফোনে ইন্টারভিউ দিতে হচ্ছে, টেলিফোনে ইন্টারভিউ গুলো আবার এআই দিয়ে তৈরি করা কিনা, এসব কথার কি কোনো ভিত্তি আছে? প্রথম কথা হচ্ছে আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, এবং আমি বলবো না যে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আমি জানি উনি সুস্থ সবল এবং প্রতিনিয়ত প্রায় আপনি ধরতে পারেন 1 সপ্তাহ অন্তর অন্তর দেশের বিদেশের বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে দেখা করছেন।
এবং সেটা ভারত সরকারের অনুমতি নিয়েই দেখা করছে। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া, লন্ডন, কলকাতা থেকে বেশ কিছু আওয়ামী লীগ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। অনেক কেউ কেউ তো আমার সঙ্গে তারা ছবিও দিয়েছেন ফেসবুকে, কেউ কেউ দেখেছেন, দেখে অনেকে ফোনও করেছেন। কিন্তু ফলে তারা তো নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক, ফলে তারা সেই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গেও তো কথা বলে দেখতে পারে। হচ্ছে প্রত্যেক নেতাই এরকম একটা অসত্য কথা বলবেন যে এআই মাধ্যমে করা হয়েছে বা আসলে তিনি জীবিত নন। এটা তো ভারত সরকারের প্রতি বড় ধরনের একটা লাঞ্ছনা। তিনি ভারত সরকারের অতিথি, তাকে তার জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। সেই জন্য বললাম খুব সহজ উত্তর হবে রয়টার্স এর অফিস। এবং তারা তো যখন রয়টার্স এর মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ সংস্থা, তার বিশ্বাস যোগ্যতা নিয়ে এরা প্রশ্ন তুলছেন, এরা কোন ধরনের সাংবাদিক আমি জানি না। এবং আপনাকে এটাও বলে, আমি যতদূর জানি আরো 1 ডজন সাংবাদিক অপেক্ষায় আছেন তার ইন্টারভিউর জন্য। তার মধ্যে সবাই ভারতীয় নন, তার মধ্যে চীন আছে, জাপান আছে, এবং চীন জাপানের সংবাদ সংস্থাগুলোর ইন্টারভিউ কয়েকদিন পর হয়তো দেখতে পাবেন। তো আমি এটা যতদূর জানি, ফলে এতগুলো লোক সারা পৃথিবী জুড়ে একটা এআই এর সঙ্গে কথা, যারা এআই বিষয়ে অভিজ্ঞ, সোজা কথা হচ্ছে শুনুন, ডিসেম্বরে তাকে সশরীরে দেখতে পাবেন, এটা তার ঘোষণা। ফলে তখন দেখে নেবেন এআই হাঁটছে না শেখ হাসিনা সশরীরে হাঁটছে। সশরীরে তিনি হাঁটবেন বা বাংলাদেশে ফিরবেন, আমি সে বিষয়ে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন, যে ইন্টারভিউটি এনডিটিভিতে এবং পরবর্তীতে আবার একই বিষয়ে রয়টার্সে এলো, তারপর থেকে এই বিষয়গুলো আবার নতুন করে চালু হয়েছে যে ভারত আসলে তাকে, মানে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে রেখেছে, তার যে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে, এর রিজনটা কি? কেন অন্যদের মতো তিনি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন না? কেন তাকে একটা বিশেষ জায়গায় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয়েছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন স্ট্যাটাস তাকে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনি একটু ক্লারিফাই করবেন? তার স্ট্যাটাস হচ্ছে যে তিনি একটি বিদেশি রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী, তার জীবনে সংশয় ছিল, সেজন্য তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এবং এও বলেছে ভারত সরকার যে তিনি যখন যেদিন যা চাইবেন, যেভাবে তিনি যেখানে যেতে চাইবেন, সেটা যাওয়ার ব্যবস্থা ভারত করে দেবে। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, এই হিসাবে ভারতে আশ্রিতা, সেটাই তার স্ট্যাটাস, সেইভাবেই তাকে রাখা হয়েছে। আপনি বলতে পারেন না যেরকম কেন তাকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে না। 2 দিন আগে তো আপনাদের ওখানকার জঙ্গিরা তো হুমকি দিয়েছে তাকে হত্যা করবে। তার জীবনের নিরাপত্তা এই মুহূর্তে যে কোনো প্রধানমন্ত্রীর মতনই তার নিরাপত্তাকে সেভাবেই আঁটোসাঁটো করে রাখা হয়েছে, যাতে সেখানে কোনো অন্য ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটতে পারে। এবং যে কারণে এই নিরাপত্তার কারণে তার দিল্লিতে সম্ভবত 3 বার তার আবাসস্থল পরিবর্তন করতে হয়েছে। একই জায়গায় যারা দেখেছেন প্রথমবার এসে, দ্বিতীয়বার এসে তারা অন্য জায়গায় দেখেছেন, তৃতীয়বার তারা অন্য জায়গায় দেখছেন। দিল্লিতেই আছেন কিন্তু এক জায়গায় নেই। ফলে তার নিরাপত্তার কারণে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে তাকে হয়তো আপনারা সশরীরে দেখছেন না, বা সেটা দেখা ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু ভিডিও মারফত হয়তো আমার মনে হচ্ছে যে এক একটি করে ধাপ তিনি এগোচ্ছেন। ফলে এগোনোর সময় আমার মনে হয়েছে এরপরে তিনি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করবেন। তখন আবার প্রশ্ন উঠবে এই ভিডিওটা জেনুইন কিনা, তিনি এটা এআই এর মাধ্যমে ভিডিও কিনা। মানে আমার মনে হয় সেই বিষয়টা প্রশ্ন না তুলে প্রশ্ন তোলা উচিত তিনি যেটা বলছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের মত কি। উনি বলেছেন আমি আসবো, তাহলে বাংলাদেশ সরকার তাকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন, সেই বিষয়ে বাংলাদেশ সরকার যদি পরিষ্কার করেন তাহলে সেটা ভালো হয়। হ্যাঁ, এখন বাংলাদেশ সরকার তো স্পষ্ট করে কিছু বলছে না, তবে ইনফরমালি যেমন সাবেক বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তিনি সোমবার একটি মন্তব্য করেছেন যে তিনি এলে তাকে জেলে যেতে হবে। জেলে যেতে হবে এটা সবাই জানে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তার বিরুদ্ধে রায়ও ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ডের, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আসলে কিভাবে সম্ভব? তার তো পাসপোর্ট, কোন ধরনের বৈধ কাগজপত্র নেই।
তাহলে তিনি যে বললেন যে তিনি আসবেন, আপনি কি ভিতরে বিষয়টি আমাদের জানাতে পারবেন যে তিনি আসলে কোন বিষয়টি বিবেচনা করে বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, নাকি তিনি অপেক্ষা রয়েছেন যে বাংলাদেশ সরকার তাকে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নেবে? তিনি বন্দী হিসাবে যাবেন না, কারণ ভারত সরকার তাকে বন্দী করেন। বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসারে যে নিয়ম কানুন, সেগুলো বাংলাদেশ সরকার এখনো ফলো করেনি, সেগুলো সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেননি। 4 লাইনে চিঠি পাঠিয়েছেন, নোট ভার্বাল। নোট ভার্বাল এটাই বন্দী প্রত্যর্পণে কোনো আবেদন নয়, এটা একটা প্রাথমিক আবেদন। পরবর্তীকালে তাদের বিষয়ে বিশদ পদক্ষেপ যেগুলো নেওয়ার কথা সেগুলো যদি নেন, যেমন বাংলাদেশে আরো কিছু আর্থিক অপরাধী বলে চিহ্নিত, তাদের বিচার চলছে ভারতে। তারা বিচার সমাপ্ত হলে, সেখানে দোষী সাব্যস্ত হলে তখন তাদের ফেরত দেওয়ার বিষয়। আর শেখ হাসিনার ক্ষেত্রেও তাই একই নিয়ম হবে। ফলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো বাংলাদেশ সরকারকে জানাতে হবে, এবং তার যে বিচারে যে সাজা হয়েছে সেই সাজাটা কিভাবে হয়েছে সেটা জানাতে হবে, তাই না? সেটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তো তার এক হঠাৎ করে একটা অর্ডিন্যান্স জারি করে পুরনো আইসিটি নিয়মাবলী পরিবর্তন করে যে করা হলো, তার বৈধতা আছে কিনা, আন্তর্জাতিক স্তরে বৈধতা আছে কিনা, এগুলো বহুবিধ প্রশ্ন আছে। ফলে কিন্তু যদি সাধারণ আদালতে তার বিচার হয়, সে বিচারের জন্য তিনি বন্দী হয়ে সেই বিচারের সম্মুখীন হতে পারে, এবং তাকে ফেয়ার ট্রায়ালের জন্য তার পছন্দের আইনজীবী দিতে হবে। এটা তো নয় বিচারপতি, প্রসিকিউটর এবং মানে যে বিবাদী পক্ষের আইনজীবী সবই একই দলের, এটা তো হয় না কখন। এটাকেই তো ক্যাঙ্গারু কোর্ট বলা হয়, যেটা আইসিটি তে হয়েছিল আর কি। ফলে আমি যেটা মনে করি, যিনি যেতে চাইছেন, তিনি ধরুন, আমি কথার কথা এটা বলেছিলাম, এটা অনেকে হয়তো সেভাবে ভাবছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বেনাপোল পেট্রাপোল হয়ে যাবেন, সেটা না। আমি এটা প্রতীকী অর্থে বলছিলাম যে একবারে অনেককাল আগে একবার জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, যদি ধরুন একদিন সুযোগ হয় আপনার যাওয়ার, আপনার দেশে কিভাবে আপনি যাবেন, কিভাবে যেতে ভালো পছন্দ করবেন? বলেছেন, আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে আমি যাব। পদ্মা সেতু দিয়ে এগিয়ে আমার পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাব। সেই পথটা তো অবশ্যই বেনাপোল পেট্রোপল হয় না, যদি পদ্মা সেতু গিয়ে উঠতে হয়। এবং আবেগের তারপরে জায়গা তিনি থেকে মেট্রো রেলে চেপে ঢাকা সদরে আসবেন গণভবনের কাছে, মেট্রো রেলে চেপে। তো এটা ওনার একটা স্বপ্ন। এখন স্বপ্নটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, 5 মাস বাকি আছে। তবে এবার যেমন ঘোষণা করেছেন, ওটি কোনো পরিকল্পনাও নয়, ওটি তার একটা ইচ্ছা, একটা ডিজায়ার, ডিজায়ার স্বপ্ন। ডিজায়ার ডিজায়ার ঠিক কথা। আপনি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম ভারত সরকারের প্রসঙ্গে, সেটি হচ্ছে যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের সঙ্গে ভারত সরকারের কতটুকু সম্পৃক্ততা? নিশ্চয়ই ভারতের এখানে কোনো রোল আছে, ভারতের নানান ধরনের হিসেব আছে, এবং নিঃসন্দেহে ভারত, আমরা যতটুকু জানি, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা আস্থা রাখে। সেটি ভারতের স্বার্থেই হোক, এটি অপরাধ দৃষ্টি আমরা যায় না, প্রত্যেক রাষ্ট্রই তার স্বার্থের কথা চিন্তা করবে। এবং যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে, আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, সবকিছু মিলিয়ে একটা সব জায়গা তো আওয়ামী লীগের প্রতি ভারত সবসময় রয়েছে। সেই জায়গা থেকে ভারতের এইখানে ইনভলভমেন্টটা কতটুকু? দেখুন, আমি এটা জানার চেষ্টা করেছিলাম, আর আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু ব্যাপারে কোনো মতামত দেয়নি। আপনি যেটা বলছেন, যেরকম আপনাদের ওখানকার মন্ত্রীরা অফ দ্য রেকর্ড বলছেন, আমাদের এখানেও কিছু অফ দ্য রেকর্ড কথা হয়েছে। সেই কথাতে তারা বলছেন তারা এই বিষয়টা নিয়ে এমন কোনো পরামর্শ তারা শেখ হাসিনাকে দেননি যে আপনি এই কথাটা বলুন যে আপনি যাবেন। তাদের ভারত সরকারের কোনো ভূমিকা বিষয় নেই। এখন এবার এটাও ঘটনা যে তিনি যে এতগুলো ইন্টারভিউ দিচ্ছেন, বলছেন বা কথা বলছেন, যা বলছে, তো ভারত সরকার তার কোনো সেটাতে আপত্তি করেছেন এমনও কিছু না। সেটা মূলত হচ্ছে যে ভারত সরকারের বক্তব্য হচ্ছে ভারতে মিডিয়া স্বাধীন, মিডিয়া কি করবে না করবে এটা সম্পর্কটা মিডিয়ার সঙ্গে শেখ হাসিনা, এর মধ্যে ভারত সরকার নেই। আমরা ভারতীয় মিডিয়াকে বা আন্তর্জাতিক মিডিয়াকে বলতে পারবো না নির্দেশাবলী দিয়ে যে আপনারা শেখ হাসিনার ইন্টারভিউ নিতে পারবেন, এটা বলা সম্ভব না, এটা বলা যায় না। বরং যে সরকার বলেন সেই সরকার অগণতান্ত্রিক, তারা অস্বৈরাচারী সরকার। স্বৈরাচারী সরকারই সাধারণত মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ জারি করে। এটা বাংলাদেশে যেটা আমরা দেখছি বর্তমানে যে অবস্থা। তো সেক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা যদি বলেন, এটা ভারত সরকারের মত হচ্ছে না, আজকে এক্স
একটি কাগজের সম্পাদক, তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা শেখ হাসিনার ইন্টারভিউ নেবো। এটাও বলে রাখি আপনাকে যে আপনাদের ভারতের যে হাই কমিশন আছে তারা কিন্তু প্রভাব বিস্তার করার আপ্রাণ চেষ্টা করেছিল যে কেন আপনারা শেখ হাসিনাকে চাপছেন বারবার। বলছে আমাদের কাছে খবর, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমাদের কাছে মনে হয়েছে খবর, রোজ তো ছাপছি না, মাঝে মাঝে ছাপছি। তা আপনারা এমনকি এরা প্রকারান্তরে কেউ কেউ হুমকিও দিয়েছেন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, হাই কমিশনের প্রবেশ নিষিদ্ধ হতে পারে। তো হলে হবে, তাতে কি করা যাবে। কিন্তু তারপর থেকে তারা পিছিয়ে এসে, তার হচ্ছে ভারতে তো মিডিয়া এখনো পর্যন্ত স্বাধীন মিডিয়া না, তাকে তো নিয়ন্ত্রণ সরকার করে না। ফলে তিনি সংবাদের শিরোনামে আছেন, আলোচনার বিষয়বস্তুতে আছেন। পছন্দ করুন অপছন্দ করুন, তাকে নিয়ে কথা বলতে হবে, তাকে নিয়ে আলোচনা করতে হবে, পক্ষে বিপক্ষে। সেটা হচ্ছে আমার মনে হয়েছে সেটা তার প্রথম রাজনৈতিক পদক্ষেপ। সে বিষয়ে তিনি সফল। সফল এই অর্থে আজকে আপনার সঙ্গেও 8 ঘন্টা আলোচনা করছি। এখন এটা নানা জায়গায় বাংলাদেশে তো আপনি বললেন বহু সাংবাদিক যে নানা রকম প্রশ্ন করছেন, তাদের কাছে একটা আলোচ্য বিষয়, পক্ষে বিপক্ষে যাই বলুন। এটা হলো এক। দ্বিতীয়ত এবার তার যে উদ্দেশ্য, আমি বলছি যদি তারেক রহমান সরকারকেও তো সিদ্ধান্ত নিতে হবে, সত্যিই তার তো ট্রাভেল ডকুমেন্ট নেই, ভারত সরকার নয় একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিল, তাহলে সেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তারা কি তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন? এক। দুই হচ্ছে আরেকটা বড় চাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। এই কারণেই 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনা নামিয়ে, বিডিআর নামিয়ে এমন একটা কাণ্ড করলেন যে সেদিন আওয়ামী লীগের যেন পুনরুত্থান ঘটছে। ঘটেনি, কিন্তু আতঙ্কে তাই ঘটেছে। 4 আগস্ট 2024 সেনাবাহিনী ঘোষণা করেছিল তারা জনতা যদি ব্যাপক আকারে হাজির হয় তারা গুলি চালাবেন না। আজকে ডিসেম্বরের 6 তারিখ হোক বা 7 তারিখ হোক, যদি শেখ হাসিনা পৌঁছন, তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত হবে সেই লাখো লাখো জনতার উপরে গুলি চালাবেন। সেদিন যখন চালাননি, জনতা, নিরীহ জনতার মৃত্যু যাতে না হয় তার জন্য ডিসেম্বরেও তাকে সিদ্ধান্ত নিতে হবে নিরীহ জনতার উপরে, আওয়ামী লীগ সমর্থক তাদের উপর গুলি চালাবো না। ফলে সেই সিদ্ধান্তটা এখন আর্মির টেবিলে, আর্মিকে ভাবতে হবে, সেনাবাহিনীকে ভাবতে হবে। সত্যিই তো তিনি এখন এটা স্টান্টবাজি বলে ভেবে থাকতে পারে, শেষ পর্যন্ত হাজির হলে কি করবে, তাই না? ধরুন পেট্রাপোল সীমান্তে হাজির হলেন, রংপুর সীমান্তে হাজির হলেন, কি ওপর বাংলা বান্দায় হাজির হলেন, সেনাবাহিনী কি করবে? তখন তো আপনি জানেন বাংলাদেশে যে ধরনের একটা আবেগ তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগ পন্থী, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি তো তাদের প্রত্যেকের মানে নিয়মিত আপনার সঙ্গে কথা বলতে বলতে গোটা চারেক ফোন আসছিল। তারা সকালে বলছে আমরা রেডি, প্রস্তুত, আমরা যাবো সেদিন, কবে আসছেন খালি দিনটা জানান। এই যে একটা আবেগ তৈরি করতে পেরেছেন তিনি, এটা দ্বিতীয় রাজনৈতিক সাফল্য। সঠিক, আমি রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করছি বিষয়টা, বুঝলেন? এর বাস্তবিক অর্থটা দেখা যাবে ডিসেম্বরে। 5 মাস সময় আছে। এর মধ্যে একটি প্রথম সারির আপনাদের সংবাদপত্র তারা বিভিন্ন চমৎকার একটি বিশ্লেষণা করেছেন। 5 মাস সময়, এর মধ্যে কি ঘটবে, এর মধ্যে দেশে কি ঘটবে, আন্তর্জাতিক স্তরে কি ঘটবে, অনেক কিছু দেখার বিষয় আছে। সেই বিশ্লেষণটা আমি বলবো সেই সমস্ত জ্ঞানী গুণী সাংবাদিকরা যেন একটু পড়ে দেখেন। এটা বাংলাদেশের কাগজ, প্রথম শ্রেণীর কাগজ, তার বিশ্লেষণ। সে বিষয়টা খুব মানে একটা আমি বলবো বাস্তব ভিত্তিক একটা বিশ্লেষণ করেছে। তিনি বলেননি যে হ্যাঁ ফিরছেন, তিনি একথা বলেননি এটা স্টান্টবাজি। এখন তার কাছে মনে হচ্ছে হলে কি করতে পারে, পরিণতি তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যেটার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন। এটা হচ্ছে 3 নম্বর সাফল্য, যে আমরা শেখ হাসিনাকে এভাবে ঢুকতে দেবো না। তিনি ঢুকতে চাইছেন কিন্তু তা আমরা ঢুকতে দেবো না। তার কারণ হচ্ছে তিনি বন্দী হিসেবে আসুন। ভারত সরকার তো তাকে বন্দী করেনি, ভারত তাকে বন্দী হিসেবে দেবে না, বন্দী প্রত্যবন চুক্তি, তিনি নাগরিক হিসেবে যাবেন। ধরুন কথার কথা বিএসএফ যদি পুশব্যাক করে, তাহলে আর কি করবেন? বিজিবি কি পুশ ইন করে ফেরত পাঠিয়ে দেবেন, যেমন পাঠাচ্ছে না? ফলে এটা নিয়ে তারেক রহমান সরকারের অন্যান্য অনেক প্রায়োরিটি যে কাজ আছে তাতে একটা ব্যাঘাত ঘটানো, আপনি খুব খারাপ ভাষায় বলতে পারেন অন্তর্ঘাত করা, এটা চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ। সাফল্য কিনা বলছি না, চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইংরেজিতে খুব চমৎকার একটা কথা আছে, সেটা হচ্ছে প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস। সম্ভাবনাময় জীবন, সম্ভাবনার সময় আসছে,
কিন্তু শেখ হাসিনা সংবাদের শিরোনামে আছেন, বাংলাদেশে নাই বা থাকুন, সারা বিশ্বে আছেন, তিনি আছেন। এবং দেখুন, গতকাল আপনি ফলো করেছেন কিনা জানি না, সজীব ওয়াজেদ জয় একটা প্রোগ্রামে এসেছিলেন লাইভ আমেরিকা থেকে, লন্ডনে যেটা অনুষ্ঠিত হয়েছিল, সেটা তার বক্তব্য আমি শুনলাম। তিনি কিন্তু এই মানে ফেরা না ফেরা ইত্যাদি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে 6 কোটি আওয়ামী লীগ সমর্থক এবং আওয়ামী লীগ ভোটার আছে বাংলাদেশে, তাদেরকে যদি উপেক্ষা করা হয় তাহলে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের মুখে যাবে। এবং গৃহযুদ্ধ, সিভিল ওয়ার শব্দটা ব্যবহার করেছেন, ইংরেজিতে ভাষণ দিয়েছেন। তো সেই গৃহযুদ্ধের কথা ভেবেই হয়তো শেখ হাসিনা এমন কোন সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা তারেক রহমান সরকারের পক্ষে। মানে আপনি আপনার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, আওয়ামী লীগ বা বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গা থেকে যে গবেষণাগুলো এবং ব্যক্তি শেখ হাসিনাকে আপনি যেভাবে জানেন, সেই জায়গা থেকে আপনি বলছেন যে তিনি যেটি বলছেন সেটি কার্যকর করার সমূহ সম্ভাবনা। বিষয়টি তো তাই নাকি? অবশ্যই, অবশ্যই। এবং আমি এটা বিশ্বাস করি। প্রথমে আমি ভেবেছিলাম তিনি শুধু তার নেতা কর্মীদের জন্য বলছেন, কিন্তু এটা আমাকেও ইন্টারভিউতে এরকমই বলেছিলেন। কিন্তু এখন তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছেন বলে আমার মনে হয়। ডিসেম্বরের মধ্যে নিশ্চিতভাবে একটা কিছু ঘটবে এবং তিনি সেখানে যাবেন না। যেটা বলেছেন তিনি, আমার মনে হয় না তিনি, ধরুন তার সব থেকে বেশি মানে দুর্নাম হতে পারে যে সেটা হচ্ছে তিনি ঘোষণা করার পর গেলেন না, তাকে হাসিনা ভয় পেয়ে গেছেন। এই প্রচারও তো হবে না। সেই প্রচার তিনি নেবেন কেন? পৃথিবীর সব থেকে বেশি সময় থাকা মহিলা প্রধানমন্ত্রী, তাই না? এতবারের প্রধানমন্ত্রী, এবং তিনি একটা কথা বলছেন, সে কথার কোনো দাম নেই, মূল্য নেই। এটা যারা ভাবছেন, আমি বলবো তারা মূর্খের স্বর্গে বাস করে। ডিসেম্বরের জন্য প্রস্তুত হন, মানসিক ভাবে, শারীরিক ভাবে, সামরিক ভাবে প্রস্তুত হন। এটা নিশ্চিত তিনি জানেন।